আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিটনস লার্নিং স্পার্কে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং একটা শেয়ার করবেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, যে ভার্বের ক্লাসিফিকেশন, যে টাইপস অফ ভার্ব এবং বিশেষ কয় ধরনের ভার্ব নিয়ে কথা বলবো। আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন খাতায় যাওয়া যাক। আজকে ভার্ব নিয়ে কথা বলবো। আমরা হয়তো অনেকেই ভার্ব সম্পর্কে জানি, আজকে আরও একটু ডিটেল আমরা কিছু জানার চেষ্টা করব। এগুলো পরবর্তীতে আমাদের বিভিন্ন কাজে লাগবে। আমরা যেমন ফ্রেজ, আপনার হলো ক্লজ, জিরান পার্টিসিপল, এগুলো নির্ণয় করতে আমাদের লাগবে। চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলি যে ভার্বটা পার্টস অফ স্পিচের কোন অংশ, মানে পার্টস অফ স্পিচের তো 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো। তার মধ্যে এই ভার্বটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এই ভার্বটা কিন্তু নাউন, ভার্বটা কিন্তু নাউন। তাহলে অ্যাডজেক্টিভ এটাও কিন্তু এক ধরনের নাউন। তাহলে ভার্বটা হলো কোন ধরনের পার্টস অফ স্পিচ? নাউন। হ্যাঁ, ভার্বটা কিন্তু পার্টস অফ স্পিচের একটা নাম, কিন্তু এ কিন্তু নাউন না। যাই হোক, ভার্বকে আমরা মেইন দুইটা ভাগে ভাগ করি, একটা হলো ফাইনাইট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব। আগে নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলি, কারণ এটার আলোচনা এখন একটু কম, কিন্তু আমরা জেরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো জানতে গেলে বিশদ আলোচনা আছে। আমি লেকচার তৈরি করব যে জেরান, পার্টিসিপল, ইনফিনিটিভ নিয়ে। অবশ্যই আপনারা সেগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আজকে শুধু বেসিকটা বুঝে নেন যে নন ফাইনাইট ভার্বকে 3টা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় জেরান্ট, একটাকে বলা হয় পার্টিসিপল, আর একটাকে বলা হচ্ছে হলো ইনফিনিটিভ। একটা হলো জেরান্ট, একটা হলো পার্টিসিপল, আর একটা হলো ইনফিনিটিভ। অ্যান্ড জেরান্ট কাকে বলে একটু শুধু বুঝে নেন, যে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয় তাহলে সেটাকে বলা হয় জেরান্ট। এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং জেরান্ট হলে জেরান্টটা কিন্তু নাউনের মতো কাজ করবে, অর্থাৎ জেরান্টকে আমরা নাউন বলতে পারি। আচ্ছা, আর পার্টিসিপল হলো এটাও ভার্বের সাথে আইএনজি যোগ হবে, বাট এখানে পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আর ইনফিনিটিভ হলো যদি টুর পরে যদি ভার্বের বেস ফর্ম হয়, টুর পরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ টু প্লাস ভার্ব হওয়াকে আমরা বলবো ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব বলকে আমরা বলবো ইনফিনিটিভ। এখন দেখুন, অনেকে হয়তো কনফিউজ হতে পারেন যে জেরান আর পার্টিসিপল কোনটা বুঝবো নাউন, কোনটা বুঝবো অ্যাডজেক্টিভ। এখন দেখুন, জেরান বানানে কিন্তু দেখেন ইউএন আছে, নাউন বানানেও ইউএন আছে, আর পার্টিসিপল তাহলে বুঝবেন অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার। আর পার্টিসিপলকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, একটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, আর একটাকে বলা হয় পারফেক্ট, একটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। দেন প্রেজেন্ট পার্টিসিপল চিনব কীভাবে? যে এই ডিরেক্ট, এই যে ভার্বের সাথে আইএনজি যোগ হলেই সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যোগ হলো এবং অ্যাডজেক্টিভের মতো। মনে রাখেন, এই পার্টিসিপলের 3টা যে অংশ, 3টা যে প্রকার, এই 3টা প্রকারই কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর পাস্ট পার্টিসিপল চিনব কীভাবে? যে আপনার ভার্বের পরে, মানে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে। যেমন আমরা যদি বলি গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন, তাহলে ওয়েনটাই হলো কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পারফেক্ট কি? যদি হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলেই কিন্তু নন ফাইনাইট ভার্ব হবে। আশা করলাম যে নন ফাইনাইট ভার্বটা আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব নিয়ে আমি একটা বড় একটা লেকচার তৈরি করব, অবশ্যই আপনারা সেগুলো ক্লিয়ার হয়ে যাবেন। এখন হচ্ছেন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে 3টা। এখন আসুন আগে ফাইনাইট ভার্বটা আমরা বলি যে ফাইনাইট ভার্ব হলো ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হবে না। তাই ফাইনাইট ভার্বটা হলো বাক্যের মেইন অংশ। আর যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, যেমন আই গো টু স্কুল, তাহলে এই স্কুল কিন্তু এখানে, মানে গোটা কিন্তু এখানে ফাইনাইট ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স গঠিত হবে না। তাহলে ফাইনাইট ভার্বকে আমরা 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রিন্সিপাল ভার্ব, আর একটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের অপর নাম হলো লেক্সিক্যাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের অপর নাম হলো
লেক্সিক্যাল ভার্ব। এখন এই প্রিন্সিপাল ভার্বকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা হলো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের অপর নাম হলো কাপুলেটিভ ভার্ব বা কাপুলা ভার্ব, COPULA, কাপুলা ভার্ব। এখন আসুন ট্রানজিটিভ ভার্ব আমরা চিনব কিভাবে। ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বটা থাকবে সেই ভার্বের পরে অবশ্যই একটা অবজেক্ট থাকবে, অর্থাৎ ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ। ভার্বের পরে যদি অবজেক্ট প্রয়োজন না হয়, অর্থাৎ অবজেক্ট যদি না লাগে, তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ। আর লিঙ্কিং ভার্বটা হলো যে সাবজেক্ট এবং অন্য যে ভার্বের পরে যে অংশটা সেটার মধ্যে যদি মিল থাকে তাহলে সেটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। অর্থাৎ কমপ্লিমেন্ট নির্ণয় করতে কিন্তু এই লিঙ্কিং ভার্বটা আমাদের লাগে। আমি লিঙ্কিং কমপ্লিমেন্টের আমার একটা লেকচার আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। এখন আসুন ট্রানজিটিভ ভার্বকে যেমন আই রিড এ বুক, অর্থাৎ ভার্বকে যদি আপনি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পান তাহলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। যেমন আই রিড এ বুক, আমি কি পড়ি, বই পড়ি, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পারলাম, তাহলে এখানে এ বুকটা হলো অবজেক্ট। আমার অবজেক্ট নিয়েও লেকচার আছে, আমি ডেসক্রিপশন বক্সে দুইটাই লিঙ্ক দিয়ে দিব। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করা যায় অবশ্যই আপনারা দেখলেই বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসুন তাহলে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আশা করলাম একটু হলেও ক্লিয়ার হয়েছেন। আর ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট না বসে ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব বসে, অর্থাৎ ভার্বের পরে যদি অ্যাডভার্ব বসে তাহলে সেটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। আর লিঙ্কিং ভার্ব হলো যেমন ধরেন আই অ্যাম এ ডক্টর, তাহলে এখানে অ্যামটা হলো লিঙ্কিং ভার্ব। আমি বলেছিলাম বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব। তাহলে দেখুন যিনি আই এবং এ ডক্টর দুজন কিন্তু একই ব্যক্তি, তাহলে এই যে সাবজেক্ট এবং ভার্বের পরে যে অংশটা এটার মধ্যে যে ভার্বটা বসে সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আসুন আমরা আরেকটা কথা বলি, এই যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। আর বি ভার্ব কোনগুলা আমি আমার অবজেক্ট যে লেকচারটা নিয়েছি ওখানে ক্লিয়ার করে দিয়েছি, তাও একটু বলি। বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, অস, অয়ার, বিন এবং বি, এ মোট 8টা হলো বি ভার্ব। এবং হ্যাভ ভার্ব হলো হ্যাজ, হ্যাড, এগুলো হলো আপনার হলো হ্যাভ ভার্ব। এবং হ্যাভ নিজেও একটা হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব হলো 3টি, বি ভার্ব হলো 8টি। এখন আসুন অক্সিলারিকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা প্রাইমারি অক্সিলারি আর হলো মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার 3 ধরনের, একটা হলো ডু ভার্ব কোনগুলা, যেমন ডু, ডিড এবং ডাস। অনেকেই বলে ডান কিন্তু কখনোই ডু ভার্ব না। আর হ্যাভ ভার্ব হলো যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, অজ, অয়ার, বিন আর বি, এই মোট হলো 8টা হলো বি ভার্ব। আর এই প্রাইমারি অক্সিলারি ভার্ব কিন্তু সাধারণত সেন্টেন্স গঠনে ব্যবহার করা হয়। যেমন আই ডু নট রান, আমি দৌড়াবো না, তাহলে এখানে ডু কিন্তু দেখেন এই ডু এখানে কিন্তু প্রাইমারি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। এখন আসুন মডেল ভার্ব হলো, আর একটা কথা বলি, এই প্রাইমারি ভার্বের যখন একটা ভার্ব থাকবে তখন কিন্তু এই প্রাইমারি ভার্বগুলো কিন্তু মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকেও আমরা কিন্তু মেইন ভার্ব বলতে পারি, মেইন ভার্ব হিসাবে কিন্তু ব্যবহার করা। আসুন মডেল অক্সিলারি ভার্ব কিন্তু মোট 18টা, আমি 18টা আপনাদের আজকে লিখে দিচ্ছি, আপনারা একটা যেমন ক্যান, কুড, মে, মাইট, এরকমভাবে আপনারা একটু লিখে নেন। শেয়াল, শুড, উইল, উড, ওড টু,
মাস্ট, নিড, ডেয়ার, বি গোয়িং টু, হ্যাভ টু, ইউজ টু, বি টু, হ্যাড বেটার, উড রেদার, এই মোট হলো 18টা হলো মডাল ভার্ব। এগুলোও কিন্তু মানে আপনার হলো মূল ভার্ব হিসাবে কিন্তু ব্যবহার, যদি একটা সেন্টেন্সের মধ্যে যদি এগুলো সিঙ্গেল আকারে থাকে, মানে কোনো মেইন ভার্বের অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সামনে থাকে, তাহলে সেগুলো মডেল অক্সিলারি ভার্ব। আদারওয়াইজ এগুলো কিন্তু মেইন হিসাবে পরিচিত। যেমন আই ক্যান, মানে আমি পারি, এখানে ক্যানটা কিন্তু মেইন ভার্ব হিসাবে ব্যবহার হবে। কিন্তু ক্যানের পরে যদি অন্য একটা ভার্ব থাকে, তাহলে কিন্তু ওই ক্যানটা এখানে কিন্তু অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কিন্তু কিন্তু আমরা হেল্পিং ভার্বও বলতে পারি। অক্সিলারি ভার্ব কিন্তু আমরা হেল্পিং ভার্বও বলতে পারি। এখন আসুন বিশেষ কিছু ভার্ব নিয়ে কথা বলবো। একটা হলো ফ্যাক্টেটিভ ভার্ব, কগনেট ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব আর ইমপার্সোনাল ভার্ব। এখন ফ্যাক্টেটিভ ভার্ব চিনব কিভাবে? যদি যে ট্রানজিটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ হতে গেলে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্বের পরে ধরুন একটা অবজেক্ট আছে, অবজেক্ট থাকা সত্ত্বেও অবজেক্টের পরে আরও নতুন কিছু যুক্ত করলে, অর্থাৎ কমপ্লিমেন্টের সাহায্য ছাড়া ওই বাক্য পরিপূর্ণ হয় না, সেগুলোকে আমরা বলি ফ্যাক্টেটিভ ভার্ব। একটা উদাহরণ দেই, যেমন আমি একটা উদাহরণ দিলাম, দে ইলেক্টেড মি ক্যাপ্টেন, তারা আমাকে ক্যাপ্টেন নির্বাচন করেছিল। এখন দেখুন এখানে মি এবং ক্যাপ্টেন দুজন কিন্তু একই জিনিস, মানে মি মানে আমাকে, ক্যাপ্টেন মানেও কিন্তু আমাকে। তাহলে এটা হলো অবজেক্টের কমপ্লিমেন্ট। আমার কমপ্লিমেন্ট লেকচার এটা আমি বলেছিলাম যে অবজেক্টের কমপ্লিমেন্ট এটা কিন্তু ফ্যাক্টেটিভ ভার্ব। অবজেক্টের যে অতিরিক্ত ক্যাপ্টেন, যেমন দে ইলেক্টেড মি, তারা আমাকে নির্বাচিত করেছিল, মানে কি হিসাবে নির্বাচিত করেছিল এটা কিন্তু ছাড়া সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ পেল না। তাই অবজেক্টের পরে যে অতিরিক্ত কিছু জানা, অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে কিছু চাচ্ছে, সেগুলোকে আমরা বলবো হলো ফ্যাক্টেটিভ ভার্ব। এরপরে আসুন কগনেট ভার্ব, যে এই ভার্বের সমজাতীয় যদি অবজেক্ট থাকে, তবে ওই ভার্বটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু ইনট্রানজিটিভ ভার্বে তো অবজেক্ট বসে না, কিন্তু যদি সমজাতীয় অবজেক্ট বসে তাহলে সেটাকে আমরা বলবো কগনেট ভার্ব। আসুন একটা উদাহরণ দেওয়া যাক। যখন একটা উদাহরণ দিয়েছে, হি ড্রিমড এ গুড ড্রিম, সে একটি ভালো স্বপ্ন দেখেছিল। তাহলে দেখুন এখানে ড্রিম আর এই ড্রিম, দেখেন এই ভার্বের ঠিক সমজাতীয় অবজেক্ট মনে হচ্ছে। যেমন সিং, সিং, ওদিকে আপনারা ধরেন হি সিং এ সং, আবার সং, তাহলে সিং সং এগুলো দুইটা কিন্তু গান গাওয়া, তাহলে দুইটাই কিন্তু ঘুমের কথা এরকম। তাহলে সমজাতীয় ভার্ব এবং ওই ভার্বে যদি সমজাতীয় অবজেক্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো কগনেট। এরপরে আসুন কোয়াসি প্যাসিভ ভার্ব নিয়ে কথা বলি। কোয়াসি প্যাসিভ অর্থ হলো প্রায় বা কিছুটা, যেটাকে অ্যাক্টিভ ভয়েস মনে হলো কিন্তু বাংলা অর্থ করলে প্যাসিভের মতো মনে হয়, তাও সেগুলোকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। যেমন হানি টেস্টেড সুইট, তাহলে দেখুন হানি টেস্টেড সুইট মানে হানি, মধু খেতে মিষ্টি, কিন্তু মধু কিন্তু নিজে খেয়ে মিষ্টি বোঝে না, অন্য একটা ব্যক্তি, তাহলে কালো দ্বারা খেয়ে, তাহলে দ্বারা দিয়ে হলে কিন্তু তাকে প্যাসিভের মতো মনে হয়, তাহলে বাংলা অর্থ কিন্তু প্যাসিভের মতো মনে হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। আর কোয়াসি প্যাসিভ ভার্বের যে পরে অংশটা থাকে সেটা অবশ্যই আপনার হলো অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এগুলো অবশ্যই মনে রাখবেন। এরপর আসুন রিফ্লেক্সিভ ভার্ব, যে ট্রানজিটিভ ভার্ব হতে হবে এবং সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ ভার্ব। যেমন শি কিল্ড হারসেলফ, সে আত্মহত্যা করলো, এরকম হারসেলফ, দেয়ার সেলফ, দেম সেলফ এগুলো জাতীয় হলে সেগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ ভার্ব। এরপর আসুন ইমপার্সোনাল ভার্ব নিয়ে পড়ি, যে সাবজেক্ট হিসেবে যদি ইট, অন অথবা সাম অন থাকে এবং এদের পরে যদি ভার্ব সিঙ্গুলার হয় তাহলে সেটাকে আমরা বলবো ইমপার্সোনাল ভার্ব। যেমন ইট ইজ এ বুক, এটা একটা বই, তাহলে এখানে ইজটা কিন্তু ইমপার্সোনাল ভার্ব, অথচ ইমপার্সোনাল ভার্ব। এখন ইমপার্সোনাল ভার্ব দেখুন, আর ভার্ব সিঙ্গুলার বুঝবো কিভাবে, যে ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব। যেমন আবার একটা উদাহরণ দিতে পারি, ইট রেইনস, তাহলে দেখেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে, তাহলে এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব। তাহলে ইট, অন, সামওয়ান এগুলোর পরে ভার্ব যদি সিঙ্গুলার থাকে তাহলে সেগুলো হলো ইমপার্সোনাল ভার্ব। আশা করছি
ভার্ব নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না এবং ভার্ব নিয়ে আপনি অবশ্যই ডিটেল বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।